আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণে রংপুরের ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। শেখ হাসিনা অভিযুক্ত হবেন কিনা সিদ্ধান্ত তদন্তের পর। আমরা তদন্ত করে যাদের নাম পাবো তাদেরকেই আমরা মামলায় আসামি হিসেবে গ্রহণ করব। 5 আগস্টের পর বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশ ছাড়েন আওয়ামী লীগের বহু নেতা। সহায়তার অভিযোগ ইমিগ্রেশনের কিছু কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে বর্ডারের বিভিন্ন সাইড দিয়ে আওয়ামী লীগের এই দোষরা কিন্তু পালিয়ে যাচ্ছে। এখানে সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছে, তাদের কাছে আমার আহ্বান থাকবে যে এই বিষয়টি কোনো অবস্থাতেই কম্প্রোমাইজ না করে তাদেরকে ধৃত করে। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পাকা রাস্তায় ইটের প্রাচীর, বন্ধ অন্তত 40টি পরিবারের চলাচলের পথ। পারিবারিক সম্পত্তি দাবি অভিযুক্তের। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। আবু সাইদ হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযুক্ত হবেন কিনা সেটি তদন্তের পর সিদ্ধান্ত নেওয়া হবে, এমনটাই জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার SM মইনুল করিম। সকালে আবু সাইদ হত্যার ঘটনাস্থল রোকেয়া বিশ্ববিদ্যালয় এলাকা পরিদর্শন শেষে তিনি বলেন, শুধু নামে নয় মানেও বিশ্বমানের বিচার নিশ্চিত করতে চায় ট্রাইব্যুনাল। এই হত্যা মামলার অভিযোগ 1 সপ্তাহ আগে ট্রাইব্যুনালে দেওয়া হয়েছে, সে কারণেই তদন্ত করতে 12 সদস্যের একটি টিম রংপুরে গিয়েছে। যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করে মামলা ও গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে। আবু সাইদ ছাড়াও রংপুরে জুলাই আন্দোলনে নিহত সকলের তথ্য উপাত্ত সংগ্রহ করছেন তারা। পেনাল কোডের মামলার মতো যে অভিযোগে নাম আছে চার্জশিটে নাই, এইটা একটা ফ্যাক্টরি ইস্যু, কিন্তু আমাদের এই আইনে এটা কোনো ঘটনা না। আমরা তদন্ত করে যাদের নাম পাবো তাদেরকেই আমরা মামলায় আসামি হিসেবে গ্রহণ করব। সো সাবেক প্রধানমন্ত্রীর নাম এই মামলায় আসলো কি আসলো না এটা ম্যাটার করে না। দর্শক, এ বিষয়ে আরো জানবো আমার সহকর্মী সরকার মাঝহারুল মান্নানের কাছ থেকে। মাঝহার, তদন্ত এখন কোন পর্যায়ে রয়েছে এবং এ বিষয়ে পরিবারের প্রতিক্রিয়া তো আপনি দেখেছেন, তারা কি বলছেন? ইসরাত, তদন্ত কার্যক্রমটি চলছে। আসলে এই যে ভিসির যে কনফারেন্স যে রুম আছে সেই রুমের মধ্যেই কিন্তু 12 জন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যারা এসেছেন, যারা তদন্তের সাথে জড়িত, তারা তদন্ত করছেন এবং বিভিন্ন জনের কাছেই কিন্তু তারা শুনছেন। আমরা কিছুক্ষণ আগে যে রমজান আলী অর্থাৎ যে মামলার যিনি বাদী ছিলেন আমরা তার কাছেও শুনেছি এবং সেখানে শুনেছেন, এবং যে যাকে হাসপাতালে নিয়ে গেছেন এরকম যারা ছিলেন তারাও শুনেছেন, এবং আরেকজন আয়ান যে ছিল তারও হয়তো কিছুক্ষণ পরে সে বক্তব্য দিবে। আমি সেই হাসপাতালে আবু সাইদকে নিয়ে গেছিলেন, তাকেও ডাকা হয়েছে। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক জনাব ডক্টর তুহিন ওয়াদুদ। আমি একটু তার কাছে শুনতে চাই যে আপনি একটু ছোট করে বলেন যে সেই দিন আপনি কিভাবে নিয়ে গেলেন এবং অপরাধ ট্রাইব্যুনালে আপনাদের প্রত্যাশাটা কি, যেহেতু এইটি আরো 2টি মামলা হয়েছে এবং সেই মামলাগুলো কিন্তু আমরা উল্লেখযোগ্য অগ্রগতি দেখি নাই। তার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কি অগ্রগতি দেখাবে বা আপনাকে কেন ডেকেছে? আচ্ছা, ধন্যবাদ। শহীদ আবু সাইদকে এত নির্মমভাবে কাছে থেকে গুলি করে মারা হয়েছে, এটা শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মানুষ তাকিয়ে আছে যে এটার কত দ্রুত শাস্তি হয়, অপরাধীদেরকে কি করে বের করে নিয়ে আসা হয়। এটা একটা বাংলাদেশের সক্ষমতারও প্রশ্ন। আমরা দেখেছি যে পুলিশ যে মামলা করেছিল শুরুতে, এটা একটা প্রতারণামূলক। আপনি তো তাকে হাসপাতালে নিয়ে, আমরা হাসপাতালে নিয়ে গেছি। হাসপাতালে নিয়ে যাওয়ার কিছু ঘটনা আছে, যে ঘটনাগুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে 3:30টার, মানে 3টার আগে, ধরা যাক 3টার দিকে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু তার এই মরদেহ ওখান থেকে ছাড় করা হয়েছে রাত 12টায়। মাঝখানে একবার প্রায় 1.5 ঘন্টার জন্য লাশটা সরিয়ে ফেলা হয়েছিল। আমরা যখন খুব উচ্চবাচ্য করেছি তখন লাশটা ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। আমাদের অ্যাম্বুলেন্সে কিন্তু লাশটা নিয়ে যেতে দেওয়া হয় নাই। আমাদের যে রুটে আমরা যেতে চেয়েছি সে রুটে নিতে দেওয়া হয় নাই। আমরা ভার্সিটিতে নিয়ে আসতে চেয়েছি, সেটা করতে দেওয়া হয় নাই। তাদের গাড়িতে প্রায় বিশাল গাড়ির বহন নিয়ে গেছে। আমরা মনে করি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে এখানে গেছে মামলাটা, আমরা মনে করি খুবই দ্রুততম সময়ে একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হবে এবং শাস্তি কার্যকর হবে। ইসরাত, যিনি বলছিলেন যে ডক্টর তুহিন ওয়াদুদ, তিনি তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন এবং তারা সবাই চাইছেন যে দ্রুততম সময়ের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলাটি রেকর্ড করবে এবং যারা সংশ্লিষ্ট যারা আসামি আছেন তাদের গ্রেপ্তার করবে। অনেক ধন্যবাদ আপনাকে।
গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির বহু নেতা বিভিন্ন সীমান্ত দিয়ে দেশ ছেড়েছেন, যাদের অনেকের বিরুদ্ধে ছাত্র জনতাকে হত্যার অভিযোগ রয়েছে। দালালের মাধ্যমে দেশ ছাড়তে অনেকেই ব্যবহার করেন যশোরের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট সহ আশপাশের সীমান্ত এলাকা। অভিযোগ আছে ইমিগ্রেশনের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীও এর সাথে জড়িত। ছাত্র জনতার আন্দোলন দমাতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বেশিরভাগ জায়গায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরও প্রকাশ্যে গুলি চালাতে দেখা যায়। গুলিতে রক্তাক্ত হয় রাজপথ। ৫ আগস্ট সরকার পতনের পর দেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে দেশ ছাড়েন আওয়ামী লীগের বহু নেতাকর্মী, যাদের অনেকের বিরুদ্ধেই গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। স্থানীয় দালাল চক্রের মাধ্যমে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের পাশাপাশি আশেপাশের বিভিন্ন সীমান্ত দিয়েও দেশ ছাড়েন অনেকে। দালাল চক্রের সাথে ইমিগ্রেশনের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীও জড়িত বলে অভিযোগ রয়েছে। অনেক নেতাকর্মী মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বেনাপোল পেট্রাপোল বর্ডার ব্যবহার করে ভারতে চলে গিয়েছে। এখানে সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছে, তাদের কাছে আমার আহ্বান থাকবে যে এই বিষয়টি কোনো অবস্থাতেই কম্প্রোমাইজ না করে তাদেরকে দৃঢ় করে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে বর্ডারের বিভিন্ন সাইড দিয়ে আওয়ামী লীগের এই দোষরা কিন্তু পালিয়ে যাচ্ছে। এরা অবৈধভাবে বর্ডার ক্রস করেছে বেশি, যার কারণে প্রশাসনের উচিত যে এই বিষয়ে নজরদারি বাড়ান। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন ইমিগ্রেশনের কর্মকর্তারা। পালানোর সময় এখন পর্যন্ত 9 জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ইমিগ্রেশন পুলিশ। বেনাপোল ইমিগ্রেশন দিয়ে কোনো মামলার আসামি ভারত চলে যাবে এই ধরনের ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতিও গ্রহণ করেছি। এদিক দিয়ে যাওয়ার কোনো ধরনের সুযোগ নেই। অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার ক্ষেত্রে বেনাপোলের পুটখালী, রঘুনাথপুর ও ঘিবা এলাকা বেশি ব্যবহার হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। ভারতে পালানোর সময় ক্ষমতাচ্যুত দলের এক নেতা ও বাদশা মল্লিক নামে দালাল চক্রের এক সদস্যকে আটক করে বিজেপি। এই ব্যাপারে আমরা দুই পক্ষই এটাতে এগিয়ে হয়েছি, কোনোভাবেই যেন এই পাশ থেকে কোনো মানুষ এই পাশে না যায়, ওই পাশ থেকে যেন মানুষ ওই পাশে না যায়, সতর্ক থাকবে। জাহিদ হাসান, যমুনা নিউজ। গাজীপুরের শ্রীপুরে একটি কারখানায় বয়লার বিস্ফোরণে 12 শ্রমিক আহত হয়েছেন। সকালে এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড কারখানার স্যাম্পল রুমে বিস্ফোরণ ঘটে। কারখানা কর্তৃপক্ষ জানায়, প্রতিদিনের মতো কাজে যোগ দেয় শ্রমিকরা। সময় একটি মিনি বয়লারের সুইচ অন করলেও সেটি পানি নিচ্ছে কিনা তা খেয়াল করেনি কর্মীরা। প্রাথমিক ধারণা, বয়লার হিট হতে হতে স্ট্রিম আউট লাইন ছেড়েছে অথবা মোটর আর পানি টানতে না পারায় এই বিস্ফোরণ হয়। আহতদের উদ্ধার করে সাথে সাথে হাসপাতালে নেওয়া হয়েছে। দুজনের জখম গুরুতর বলে জানিয়েছে চিকিৎসক। নানা সমস্যায় জর্জরিত মেহেরপুরের মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। চিকিৎসক সংকটের পাশাপাশি সীমিত জনবল ও যন্ত্রপাতিতে বেহাল এই সেবা প্রতিষ্ঠান। ফলে অতিরিক্ত সময়ে ডিউটি করেও চিকিৎসার মান নিশ্চিত করতে পারছেন না স্টাফরা। কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন মুজিবনগরবাসী। জুনিয়র কনসালটেন্ট সুরাইয়া শারমিন কর্মরত মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। নেই বসার নির্দিষ্ট কক্ষ, তাই আল্ট্রাসোনোগ্রাফির রুমেই দেখছেন রোগী, দিচ্ছেন চিকিৎসা সেবা। প্রতিদিন আউটডোর এবং ইনডোরে প্রচুর রোগী দেখতে হয় এবং সেই তুলনায় আমরা জনগণ স্বল্পতা কিন্তু অনেক। স্বাস্থ্য কমপ্লেক্সটিতে চিকিৎসক, নার্স, কর্মচারী মিলিয়ে পদ আছে 104টি। এর মধ্যে সার্জারি, অ্যানেস্থেশিয়া সহ গুরুত্বপূর্ণ 25টি পদই খালি। জুনিয়র কনসালটেন্ট 6 জনের বিপরীতে কর্মরত মাত্র 1 জন। ব্যাহত চিকিৎসা সেবা। এখানে অনেক ডাক্তার নাই, অনেক অপারেশন থিয়েটার আছে, কিন্তু সেই সুব্যবস্থা নাই। আমাদের অপারেশন থিয়েটার শুরু থেকে বন্ধ আছে। আমরা ভেবেছিলাম যে 50 যখন 30 শয্যা ছিল তখনও বন্ধ ছিল। এখন 50 শয্যা হওয়ার পরেও এই সমস্যাটা সমাধান হয়নি। নষ্ট আল্ট্রাসোনোগ্রাফির মেশিন, বন্ধ রয়েছে এক্স-রে, অপারেশন ও সিজারিয়ানের মতো গুরুত্বপূর্ণ সেবাও। ধুকে ধুকে চলছে হাসপাতাল, বাড়ছে রোগী ও স্বজনদের ভোগান্তি। ওই জায়গাটা দেখেন, ওই যে গাড়ি চালাবে বন্ধই থাকা যায় না, ভাত, ময়লা, মাটি সব কিছু ফেরিস ওই জায়গাটা। আজকে শুধু ডাক্তার দেখেছে, ওষুধ সব কিছু বাইরে থেকে কিনতেছে। এখানে চিকিৎসা পায় না, সে কারণে মেহেরপুরে যেতে হয় বা অনেক দূরে চলে যেতে হয়। বাস্তবতা মানছেন চিকিৎসকরাও। স্বাস্থ্যসেবা নিশ্চিতে দ্রুত জনবল নিয়োগের তাগিদ দিচ্ছেন তারাও।
প্রথম থেকে শুরু করে চতুর্থ শ্রেণীর সকল কর্মকর্তা কর্মচারীদের কিন্তু অক্লান্ত পরিশ্রম করতে হচ্ছে এবং নর্মাল ডিউটির চেয়ে অনেক বেশি ডিউটি করতে হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে আমরা 18 ঘন্টা বা এর চেয়ে অনেক বেশি ডিউটিও আমাদের করা লাগছে। জনবল কিন্তু এখনো 31 শয্যারই আছে, এখনো 50 শয্যার অনুমোদন। এটা একটা সময় লাগে, এটা দীর্ঘ প্রক্রিয়া, কিছুটা এটা প্রক্রিয়াধীন। 2023 সালে 31 থেকে 50 শয্যায় উন্নীত হয় মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রতিদিন বহির্বিভাগ ও ইনডোর মিলিয়ে গড়ে সেবা নেন কয়েক শতাধিক মানুষ। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পাকা রাস্তায় ইটের প্রাচীর নির্মাণে বন্ধ হয়ে গেছে অন্তত 40টি পরিবারের চলাচলের পথ। এতে চরম ভোগান্তিতে পড়েছে পরিবারগুলো। অবশ্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, তবে অভিযোগ পুরোপুরি সঠিক নয় বলে দাবি প্রাচীর নির্মাণকারীর। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দৌলতপুর এলাকা, পাকা সড়কের মাঝেই নির্মাণ করা হয়েছে ইটের প্রাচীর। সরকারি সড়কের জায়গা আগেই দখলে ছিল অভিযুক্ত দেলোয়ার হোসেন ও তার পরিবারের। নতুন করে সার্ভে হবার পর পারিবারিক সম্পদের রেকর্ড পাওয়ায় সড়কের মাঝেই তুলেছেন ইটের প্রাচীর। এতে অবরুদ্ধ হয়ে পড়েছেন অন্তত 40টি পরিবার। বিশেষ প্রয়োজনে ব্যবস্থা নেই জরুরি সেবায় গাড়ি প্রবেশেরও। স্কুলে যেতে না পেরে ভোগান্তিতে কোমলমতি শিশুরা। দুই পাশে বন্ধ করে রাখছে ওরা, এক পাশে বাড়ি এক পাশে পাঁচিল। আগুনও যদি লাগে, যদি ফায়ার সার্ভিসের খবর দিয়ে যাবে কোন পাশে, রাস্তায় তো নাই। আমাদের এই রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে, আমরা ঠিক মতো স্কুল মাদ্রাসায় যাইতে পারি না। অভিযুক্ত দেলোয়ারের দাবি পারিবারিক সম্পত্তি হওয়ায় প্রাচীর দিয়েছেন সড়কে। এই রেকর্ডের রাস্তা চাচ্ছে যেত, এই জন্য আমরা বাড়িঘর সব সরাই দিয়েছি। এখন ওইটা এই জন্য আমরা বন্ধ করে দিচ্ছি আর কি, আমাদের নিজস্ব জমি, জুতের জমি, ওটা ওই জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। জনদুর্ভোগ দূর করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। অভিযুক্ত যে ব্যক্তি রাস্তাটি বন্ধ করেছে সেটি অত্যন্ত অন্যায় হয়েছে। সাধারণ মানুষের চলাচলের রাস্তা, যেটা তাদের অধিকার, সেটা বন্ধ করার কোনো আইনগত সুযোগ নেই। তো আমরা আরও পর্যালোচনা করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। জনসাধারণের চলাচল স্বাভাবিক করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি দৌলতপুরবাসীর। সাইফ আহমেদ, যমুনা নিউজ। হিমেল হাওয়ায় সারা দেশে শীতের দাপট কিছুটা বেড়েছে। উত্তরাঞ্চলে হাড় কাঁপানো ঠান্ডার অনুভূতি। উত্তর ও দক্ষিণ পশ্চিমের কয়েক জেলার উপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 9.6 ডিগ্রি সেলসিয়াস। বেশ কিছুদিন ধরে উত্তরের কয়েক জেলায় তাপমাত্রা এক অঙ্কের ঘরে বিরাজ করছে। তবে সূর্যের দেখা মিলছে নিয়মিত। সূর্যাস্তের পর তীব্র শীতে সবচেয়ে বিপাকে ছিন্নমূলার শ্রমজীবী মানুষ। খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা খোঁজার চেষ্টা অনেকের। এদিকে শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগবালাই। আক্রান্তদের বেশিরভাগই বয়স্ক ও শিশু। গোপালগঞ্জে চলছে পিঠা উৎসব। এ বিষয়ে আরো জানবো আমার সহকর্মী মোজাম্মেল হোসেন মুন্না সেখানে রয়েছেন। মুন্না, মেলায় সারা কেমন দেখছেন এবং কি বলছেন আয়োজকরা? মুন্না, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনাকে শুনতে পাচ্ছি। আমি বলছি, আপনি জানেন যে বাঙালির একটি বড় অনুষঙ্গ, উৎসবের অনুষঙ্গ, সেটি হলো আপনার পিঠা উৎসব। সেই পিঠা উৎসব কিন্তু গোপালগঞ্জে একমাত্র মহিলা কলেজ, যেটি শেখ ফজিলাতুন্নেসা সরকারি মহিলা কলেজ। আমরা সেই কলেজ মাঠে অনুষ্ঠিত হচ্ছে পিঠা উৎসব। এখানে 20টি স্টলে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। তো এই পিঠা উৎসবের কেন আয়োজন করা হয়েছে এবং কেমন সাড়া পেয়েছেন, আমরা সে বিষয়ে কথা বলবো এই কলেজেরই অধ্যাপক বেনজির আহমেদের সাথে। আপনি একটু আমাকে বলবেন যে এই পিঠা উৎসবের উদ্দেশ্য কি? ধন্যবাদ যমুনা টিভিকে। আসলে পিঠা উৎসবের মূল উদ্দেশ্য হচ্ছে ধন্যবাদ যমুনা টিভিকে। আসলে পিঠা উৎসবের মূল উদ্দেশ্য হচ্ছে, যেহেতু এটা শীতের মাস, তাই আমি মনে করেছি আমাদের চিরাচরিত যে পিঠা উৎসব আমরা অনেকটা ভুলেই গেছিলাম। তো আমি মনে করেছি যে এই লেখাপড়ার পাশাপাশি যদি মেয়েদেরকে আমি একটু এই সমস্ত বিনোদন দিতে পারি এবং তাদের সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা খাওয়া দাওয়া সে করতে পারে, এই কারণে মূলত ধন্যবাদ। আমরা পিঠা উৎসব সারাদিনই চলবে। 20টি স্টলে এই কলেজেরই যারা শিক্ষার্থী রয়েছে তারা এই উৎসবের আয়োজন
করেছে, তারা নেচে গিয়ে এই অনুষ্ঠানটি তারা উপভোগ করছে। ইসরাত, ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।